আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিলি প্রশ্নব্যাংক মাস্টার ক্লাসে। আজকে হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে পড়াশোনা করব। এই যে আমাদের বর্তমানে এই যে আমি মাস্টার ক্লাস করছি কিংবা হচ্ছে যে আপনারা জুমে কানেক্টেড থাকেন আমাদের সাথে ক্লাসে, এই যে তথ্য প্রযুক্তির যেটা ব্যাপক প্রসার, এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যাকে আমরা বলছি, এই যে তথ্য প্রযুক্তির বিকাশে বিভিন্ন মাধ্যম, তাছাড়া হচ্ছে ইমেল বা এই যে সাইবার যে বিভিন্ন অ্যাটাক হয়, তার যে বিভিন্ন ধরন, সেগুলো নিয়ে আজকে ক্লাসে কথা বলবো। সো আমরা যদি একটু আজকে টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার একটু বিশ্লেষণ করি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 4IR যে ফিচার আছে, অর্থাৎ 4IR বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে বিভিন্ন ধরনের ফিচার, যেমন ধরেন হচ্ছে ব্লক চেনের কথা আমরা বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো দেখতে পাচ্ছি 43তম, 45তম, 46তম বিসিএস এসেছে, তার মানে সাম্প্রতিক সময়ে এই টপিকসে কিন্তু প্রশ্ন আসছে। তার মানে বোঝা যাচ্ছে এটা কিন্তু আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য সেম টাইম ইমেল থেকে প্রশ্ন আসছে বা সাইবার ক্রাইম থেকে প্রশ্ন আসছে। সো এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে আত্মস্থ করতে হবে আপনার পরীক্ষার জন্য, কেননা এখান থেকে কিন্তু ইন ফিউচারে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা নর্মালি হচ্ছে 35তম বিসিএস থেকে 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষাতে ব্যাক করি আর কি। সো এই যে 200 নম্বরের পরীক্ষা শুরু হয় 35তম বিসিএস থেকে, সো আমরা যদি এই তিনটা ফিচার থেকে প্রিভিয়াস ইয়ার দেখি, আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় কিন্তু এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসছে। সো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, নোট করে নেওয়া লাগবে। আর বেশ সহজ জিনিস, জাস্ট একটু টুকে নিলে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো প্রথমত হচ্ছে এই যে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা বলি, এটা কিন্তু বিভিন্ন ধাপ পার হয়ে আজকে বর্তমান অবস্থানে এসেছে, ঠিক আছে। তো আমরা যে প্রথম শিল্প বিপ্লবের কথা বলি, এটা বেসিক্যালি ছিল হচ্ছে বাষ্প ইঞ্জিনের, আমরা যে বাষ্পীয় ইঞ্জিন বলি, সেই বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারের ফলে, ঠিক আছে। এই বাষ্পীয় ইঞ্জিন যখন আবিষ্কার হয় তখন আসলে কাঁচামাল ট্রান্সপোর্ট করা কিন্তু ইজি হয়ে যায়, কাঁচামাল ট্রান্সপোর্ট করা কিন্তু ইজি হয়ে যায়। দেন কিন্তু বস্ত্র শিল্প বা শিল্প কারখানা কিন্তু তৈরি হওয়া শুরু করে, ঠিক আছে। অর্থাৎ আমরা যে নগরায়নের কথা বলি, শিল্পায়নের কথা বলি, সেটা কিন্তু প্রথম শিল্প বিপ্লবের পরে কিন্তু খুব দ্রুত গতিতে হওয়া শুরু করে। দ্বিতীয় শিল্প বিপ্লব যেটা হয়েছিল কিন্তু 1870 সালের দিকে, এটা ছিল হচ্ছে বিদ্যুতের যে আবিষ্কার, অর্থাৎ ইলেকট্রিসিটি আবিষ্কারের ফলে যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসে, সেটা ছিল কি দ্বিতীয় শিল্প বিপ্লব। তৃতীয় শিল্প বিপ্লব কোনটাকে বলে বোঝাই আমরা, যেমন হচ্ছে ইন্টারনেটের যে আবিষ্কার, ইন্টারনেট, ইন্টারনেট, ঠিক আছে। তো আমরা জানি যে ইন্টারনেট আবিষ্কার হওয়ার মাধ্যমে বা কম্পিউটারের আবিষ্কারের ফলে তথ্য প্রযুক্তির যেটা ব্যাপকতা, প্রসারতা, সেটা কিন্তু আমরা দেখতে পারি তৃতীয় শিল্প বিপ্লব নামে। চতুর্থ শিল্প বিপ্লব বলতে বোঝাচ্ছে অর্থে অ্যাডভান্সড টেকনোলজি, ঠিক আছে, অ্যাডভান্সড টেকনোলজি, ঠিক আছে। আমরা এগুলো নিয়ে একটু ডিটেলস পড়াশোনা করব, জাস্ট একটা ইনসাইট দিয়ে গেলাম। সো প্রথম যে শিল্প বিপ্লব আছে বেসিক্যালি হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন বা বাষ্পীয় ইঞ্জিনের উন্নতি শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি ছিল। এটার মাধ্যমে কি হয়, বেসিক্যালি হচ্ছে বস্ত্র যে শিল্প ছিল, সেই বস্ত্র শিল্প একটা হচ্ছে প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে দেখা যায়। অর্থাৎ আগে যে কুটির শিল্প ছিল, সেই কুটির শিল্পের পরিবর্তন আসে একটা এই বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার হওয়ার মাধ্যমে, কেননা তখন কিন্তু কাঁচামাল যে ট্রান্সপোর্ট করা সেটা কিন্তু অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। সো বস্ত্র শিল্প ছিল এই বিপ্লবের প্রধান কেন্দ্রবিন্দু। বিভিন্ন নতুন নতুন মেশিন তৈরি হওয়া শুরু করে, প্রযুক্তি আবিষ্কার হওয়া শুরু করে, যেমন স্পিনিং জেনি বা পাওয়ার লুম বা বাষ্প ইঞ্জিন, ঠিক আছে। তো এগুলোর আসলে সুবিধা কি ছিল, এটা সুবিধা ছিল হচ্ছে আমার যে উৎপাদন যে প্রক্রিয়া ছিল, সেই উৎপাদন প্রক্রিয়াটা একটু ফাস্ট হয়ে যায়, অনেক বেশি ইফেক্টিভ হয়, ঠিক আছে। সো উৎপাদন প্রক্রিয়াকে দ্রুততর ও কার্যকর করে তোলে হচ্ছে এই প্রযুক্তিগুলো। এখন স্বাভাবিক, আপনি একটা এরিয়ার মধ্যে শিল্প কারখানা তৈরি করছেন, আপনি হচ্ছে উৎপাদন বাড়াচ্ছেন। সো ওইসব জায়গাতে মানুষ বসবাস শুরু করলো, ওইসব জায়গাতে মানুষ শহর তৈরি করা শুরু করলো, ঠিক আছে। সো কৃষি সমাজ থেকে শহর ভিত্তিক শিল্প সমাজে পরিবর্তন ঘটে। এই সময় প্রচুর মানুষ গ্রাম ছেড়ে শহরের কাজের জন্য স্থানান্তরিত হয়। সো নিশ্চয়ই প্রথম শিল্প বিপ্লব সম্পর্কে একটা ইনসাইট পাওয়া গেল। আমরা একটু দ্বিতীয় শিল্প বিপ্লব নিয়ে কথা বলবো। সো আগেই বলেছিলাম যে দ্বিতীয় শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি কি ছিল, বিদ্যুৎ ছিল। এখন বুঝাই যাচ্ছে, আমরা নিশ্চয়ই ফিল করতে পারি যে বিদ্যুতের কারণে আমাদের দৈনন্দিন জীবনটা কত সহজ হয়ে গেছে। আমরা কিন্তু বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চিন্তা করতে পারি না, আমাদের কিন্তু খুব কষ্ট হয়ে যায়। সো এই বিদ্যুৎ আবিষ্কার হওয়ার মাধ্যমে আরো নতুন কিছু শিল্প কারখানা তৈরি হচ্ছিল, আরো কিছু চেঞ্জ আসতেছিল জীবনে। সো বিদ্যুৎ উৎপাদন আর সরবরাহের কারণে শিল্প কারখানা ও দৈনন্দিন জীবনে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার কি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তাছাড়া স্টিল বা রাসায়নিক যে শিল্প আছে সেখানে কিন্তু ব্যাপক পরিবর্তন বা উন্নয়ন ঘটে।
এছাড়াও আহ বেজেমার প্রক্রিয়া, যে ইস্পাত যে উৎপাদন করে সেই উৎপাদন প্রক্রিয়া সাশ্রয়ী করে তোলে। টেলিফোন, টেলিগ্রাফ, অভ্যন্তরীণ যে দহন ইঞ্জিন আছে তার উদ্ভাবন হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দ্বিতীয় যে শিল্প বিপ্লব আছে, যখন আমার বাষ্পীয় ইঞ্জিন ছিল তার থেকে একটু অ্যাডভান্স লেভেলে কিন্তু কাজকর্ম শুরু হয়। যেমন পরিবহন ব্যবস্থার কিন্তু একটা বড় উন্নয়ন হয় এই শিল্প বিপ্লবের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন আর বিশ্বায়ন বা বাজারের সম্প্রসারণ এটার মধ্যে চলে আসে। তো ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে, আপনি যখন যত আগাচ্ছেন আপনার যে টাইম ফ্রেমটা আছে, আপনি কিন্তু জীবনটা যত বেশি সহজ করে ফেলা শুরু করলেন, তাই না? ইনিশিয়ালি ছিল বাষ্পীয় ইঞ্জিন, তারপরে বিদ্যুৎ আবিষ্কার হলো, যার কারণে আপনার যে শিল্পায়ন ছিল সেটা কিন্তু আরো বড় স্কেলে চলে গেল, ঠিক আছে। আমরা যদি একটু তৃতীয় শিল্প বিপ্লব নিয়ে কথা বলি, এই তৃতীয় শিল্প বিপ্লবের অন্যতম যে বৈশিষ্ট্য সেটা হলো কি ডিজিটাল প্রযুক্তির বিস্তার, ঠিক আছে। ডিজিটাল প্রযুক্তির বিস্তার। এখন কথা হচ্ছে কিভাবে এই যে কম্পিউটার আবিষ্কার করা, সো কম্পিউটার, ইন্টারনেট, মাইক্রো প্রসেসর, এগুলো আবিষ্কার করার মাধ্যমে কিন্তু এই বিপ্লবের কি একটা সূচনা হয়, ঠিক আছে, একটা সূচনা হয়। এখন সুবিধা কি হয়, এই যে আলটিমেটলি আমার কম্পিউটার ছিল, ইন্টারনেট ছিল, বা আমি মাইক্রো প্রসেসরের মাধ্যমে অল্প জায়গাতে অনেক পরিমাণ তথ্যকে গ্যাদার করে রাখতে পারি, যার কারণে কিন্তু একটা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হয়েছিল, ঠিক আছে। সো ইন্টারনেটের মাধ্যমে এই যে স্যাটেলাইটে যে কানেকশন তৈরি করা, তার মাধ্যমে বিশ্বব্যাপী যে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করা বা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করা, সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি শুরু হয়, ঠিক আছে। সো ইন্টারনেট এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা পৃথিবী জুড়ে মানুষের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ সম্ভব করে, যা ব্যবসা, শিক্ষা এবং গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করে। দেন কি, এই যে নবায়নযোগ্য যে শক্তি আছে, সৌরশক্তি বা বায়ুশক্তি বা অন্যান্য শক্তি যে আছে তার উপরে কিন্তু জোর দেওয়া শুরু করে। ওকে, তো আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কথাবার্তা বলবো। এই যে চতুর্থ শিল্প বিপ্লব, যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে কিন্তু 4.0 শিল্প বিপ্লব নামেও কিন্তু আখ্যায়িত করা হয়। এটা বেসিক্যালি একটা নতুন যুগের সূচনা করছে, যেখানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আইওটি আছে বা ইন্টারনেট অফ থিংস আছে, বিগ ডেটা আছে, অটোমেশন আছে। অর্থাৎ এই যে ধারাগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতেছি আমরা, আইওটির কথা বলতেছি, বিগ ডেটার কথা বলছি, অটোমেশনের কথা বলছি, সবগুলো মিলে আমাদের যে দৈনন্দিন যে কাজকর্ম আছে, শিল্প কারখানায় যে উৎপাদনগুলো আছে, সবগুলো কিন্তু অনেক বেশি সহজ করে দিচ্ছে। তার মানে কি, আহ এটা হচ্ছে বিশ্বব্যাপী শিল্প, অর্থনীতি ও দৈনন্দিন জীবনে কি বিপ্লব ঘটাচ্ছে। সো কয়েকটা ফিচার কিরকম টাইপের, যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার, একটু খেয়াল করে দেখেন, আমরা এখন চ্যাট জিপিটি ব্যবহার করি, আমরা জিমিনি ব্যবহার করি, আমরা হচ্ছে এআই ব্যবহার করে কিন্তু কোনো একটা প্রবলেমকে খুব সহজে আমরা সলভ করে ফেলা শিখে ফেলেছি। এবং আমরা বর্তমানে এআই ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে এআই জেনারেটেড বিভিন্ন পিকচার তৈরি করতে পারতেছি। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু আমরা দৈনন্দিন যে কাজকর্ম আছে সেই কাজকর্ম কিন্তু খুব সহজে শিখতে পাচ্ছি। ইন্টারনেট অফ থিংস, আমাদের যে দৈনন্দিন জীবন আছে সেই দৈনন্দিন জীবনের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ব্যাপারটা, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনেট লাগে, সো এই ব্যাপারটা কিন্তু সহজ করে দিচ্ছে। ব্লক চেন ও সাইবার নিরাপত্তা, আমরা ব্লক চেন নিয়ে পরবর্তীতে একটু ডিটেলস পড়াশোনা করব। সরি, একটু সহজ করে বলি, এই যে আমাদের সাইবার নিরাপত্তার কথা আমরা বলি বা আমরা যে ট্রানজেকশন করি, সেই ট্রানজেকশনটা যেন আরো বেশি নিরাপদ হয় সেজন্য কিন্তু ব্লক চেন প্রযুক্তি আমরা ব্যবহার করি। দেন নতুন কর্মক্ষেত্র দক্ষতার প্রয়োজন, যেহেতু টেকনোলজি বাড়তেছে, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু অনেক বেশি ইফিসিয়েন্ট বা দক্ষ কর্মী হয়ে ওঠার প্রয়োজন হচ্ছে। লাস্টে হচ্ছে কি, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন উদ্ভাবন, যেহেতু নতুন টেকনোলজি তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাডাপ্ট করতে হচ্ছে নতুন টেকনোলজির সাথে। তো সেক্ষেত্রে প্রযুক্তিগত যে পরিবর্তনটা আছে সেটা কিন্তু দ্রুত হচ্ছে। আমরা কিন্তু এখন বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়ার কথা বলি, বা আমরা হচ্ছে বিভিন্ন টেক আইডিয়ার কথা বলি। বেসিক্যালি আমরা এই ব্যাপারটা এমন ভাবে করার চেষ্টা করতেছি যেন হচ্ছে কি আমাদের সব কাজ ইজি হয়ে যায়। এই যে আমরা উবারের কথা বলি বা আমরা ইনড্রাইভের কথা বলি, এগুলো আসলে কেন বলি, বেসিক্যালি বলি দেখেন, আমাদের যোগাযোগ যে ব্যবস্থাটা আছে, যোগাযোগ যে প্রক্রিয়া আছে, সেটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে, তাই না? সো এটাই কিন্তু মেইন কাজ। সো আমরা যদি একটু আগাই, যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের যে টেকনোলজি ব্যবহার করি তার কিছু উদাহরণে আমরা একটু কথাবার্তা বলবো। টেলিকনফারেন্সিং, অর্থাৎ মোবাইল ফোন যে আছে সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমরা দূরবর্তী স্থানে বসেও কিন্তু আমরা কনফারেন্স করতে পারি। ভিডিও কনফারেন্সিং, একটু খেয়াল করে দেখেন, এখন মনে করেন আমি কোনো একটা মানে হচ্ছে, আমি হচ্ছে কি বলবো এটাকে, যে একটা কিছু তৈরি করলাম, আমি এটাকে লঞ্চ করব, হ্যাঁ লঞ্চ করব। এই যে লঞ্চ করলাম, আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলাম, এই প্রোগ্রামে হইলো কি আমার বিভিন্ন ধরনের ফ্রেন্ডরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হইলো, হ্যাঁ।
যুক্ত হইলো, ভিডিও কলে বা ভিডিও কলের মাধ্যমে যুক্ত হইলো। তার মানে আমি ইন্টারনেট ব্যবহার করে যে কোনো স্থানে বসে কিন্তু আমি কিন্তু একটা প্রোগ্রাম লঞ্চ করতে পারতেছি বা ভিডিও কনফারেন্স করতে পারছি। ওয়েবিনার, ওয়েবিনার কিরকম টাইপের, সাপোজ হচ্ছে যে আজকে আমি সাপোজ প্রিলিমিনারি নিয়ে কোনো একটা গাইডলাইন দিব, এই যে একটা গাইডলাইন দেওয়ার ক্ষেত্রে আমি একটা ওয়েবিনার লঞ্চ করলাম, এই লঞ্চ করার মাধ্যমে কি করতে পারি, আমি কিন্তু সবাইকে কানেক্ট করতে পারি। আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং, এখানে আমরা নিশ্চয়ই জানেন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করি, আমরা আপওয়ার্ক আছে, আপওয়ার্ক, ঠিক আছে। এই আপওয়ার্ক কিন্তু মানুষজন বিভিন্ন ধরনের কাজ করে, সেই কাজ করার মাধ্যমে কিন্তু সে আর্থিক যে একটা বেনিফিট সেটা কিন্তু গ্রহণ করতে পারে। ই লার্নিং, আমরা এই যে উত্তরণের কথা বলি বা আমরা হচ্ছে কি বলবো অন্যরকম পাঠশালার কথা বলি, যার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। সো ই লার্নিং এর ব্যাপারটা কিন্তু আছে। টেলিমেডিসিন, বর্তমানে কি করে, বর্তমানে বর্তমানে আমরা হচ্ছে কোনো সমস্যা হলে কিন্তু বিভিন্ন ধরনের ফোন কলের মাধ্যমে কিন্তু টেলিসেবা পেয়ে থাকি, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা সুবিধার মধ্যে পড়ে। এই তথ্যকোষ, আমরা দেখি যে অনলাইনে বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, লাইব্রেরি, সেই লাইব্রেরিতে কিন্তু বই আছে, আমরা চাইলে কিন্তু সেই বইগুলো পড়তে পারি। সেখানে জার্নাল আছে, জার্নাল, বিভিন্ন পেপার আছে, ঠিক আছে। সো আমরা চাইলে কিন্তু অনেক বড় একটা রিসোর্সকে আমরা কাজে লাগাতে পারি। সো একটু খেয়াল করে দেখেন, এই যে তথ্য প্রযুক্তির যে উৎকর্ষতা আছে, সেই উৎকর্ষতার মাধ্যমে আমরা কিন্তু এখন আর কোনো ব্যারিয়ারের মধ্যে নাই। আমরা এমনটা বলতে পারবো না যে আমি খুব দূরে থাকি, আমার চিকিৎসা সমস্যা হচ্ছে, আমি চাইলেও কিন্তু ফোন কলের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারছি। বা আমি দূরে আছি, আমি চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে একটা মিটিং এ অ্যাটেন্ড করতে পারতেছি। সো এই ব্যাপারগুলো কিন্তু দৈনন্দিন জীবনে কিন্তু তথ্য প্রযুক্তির যে ব্যবহার সেগুলোকে রিফ্লেক্ট করে। ওকে, সো আমরা এখন বায়ো ইনফরমেটিক্স নিয়ে পড়বো, ঠিক আছে। সরি, সো বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের যে তথ্য প্রযুক্তির প্রয়োগ, সেটাই হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। বেসিক্যালি জিন ফাইন্ডিং যে গবেষণা আছে, জিন ফাইন্ডিং যে গবেষণা আছে, সেই গবেষণা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়। হ্যাঁ, সো এখানে আসলে আপনাকে একটু বোঝা লাগবে যে কোন কোন প্রশ্নগুলো আপনার প্রিলিমিনারি পরীক্ষাতে আসে। সো বায়ো ইনফরমেটিক্স বেসিক্যালি কি, জীববিজ্ঞানে যে তথ্য প্রযুক্তির যে প্রয়োগ সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আপনার প্রিলির জন্য কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ আসতে পারে, যে কোথায় বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়, উত্তর কি জিন ফাইন্ডিং যে গবেষণা সেখানে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়। দেন আসতে পারে যে এই যে বায়ো ইনফরমেটিক্স এর কথা আমরা বলছি, এখানে সফটওয়্যারের কোন কোন টুল ব্যবহৃত হয়, এসকিউএল, জাভা, সি প্লাস, পাইথন, সিইউডিএ বা ম্যাথল্যাব, এগুলা কিন্তু আলটিমেটলি ব্যবহৃত হয়, ঠিক আছে। উদ্দেশ্যগুলো আসলে কি বেসিক্যালি, বা আমরা যে বায়ো ইনফরমেটিক্স এর কথা বলছি সেটা আসলে অ্যাপ্লিকেশন গুলো কোন জায়গাতে, যেমন জিন বিষয়ে আমরা জানি জানি যে আমাদের দেহের মধ্যে যে একটা নির্দিষ্ট আহ লোক আছে, যে আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে, সেগুলো বেসিক্যালি জিন হিসেবে কাজ করে। খুব সহজ করে বললাম, এই যে জিনের যেটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করার ক্ষেত্রে যে কোনটা কোন ধরনের বৈশিষ্ট্য দেখাচ্ছে বা প্রকাশ করতেছে, সেটা হচ্ছে কি আপনি তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে দেখবেন, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে রোগবালাইয়ের কারণ হিসেবে জিনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা, ঠিক আছে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে ডিএনএর মধ্যে যে জিনগুলো আছে, সেই জিনগুলো আসলে মানে কোনো প্রভাব ফেলতেছে কিনা রোগ বালাইটা সেরে ওঠার ক্ষেত্রে বা এটা বিস্তার করার ক্ষেত্রে, সেটা নিয়ে কিন্তু গবেষণা করে থাকে। দেন ঔষধের গুণাগুণ উন্নত ও নতুন ওষুধ আবিষ্কারের প্রচেষ্টা করা ইত্যাদি কিন্তু বায়ো ইনফরমেটিক্স এর কাজ, ঠিক আছে। খুব সহজ করে বললাম। সো আমরা একটু আগাই, আমরা এখন জেনেটিক যে ইঞ্জিনিয়ারিং আছে সেটা নিয়ে কথা বলবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএনএ এর ছবি একটা আঁকা আছে, সেই ডিএনএ থেকে আলটিমেটলি আমার কিছু আলাদা করে নেওয়া হয়েছে, মানে কেটে নেওয়া হয়েছে। রেস্ট্রিকশন, মানে রেস্ট্রিকশন যে এনজাইম আছে, রেস্ট্রিকশন, সেই রেস্ট্রিকশন এনজাইম দ্বারা হচ্ছে কেটে নেওয়া হয়, ঠিক আছে, কেটে নেওয়া হয়, ঠিক আছে, হয়। এই যে রেস্ট্রিকশন এনজাইম কেটে নিচ্ছি, সেটা আমি অন্য জায়গায় স্থাপন করব, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, এই যে আমি এক জায়গা থেকে ডিএনএ কেটে অন্য জায়গায় স্থাপন করতেছি, এই যে প্রক্রিয়াটা খুব সিম্পল করে বলে, সেই প্রক্রিয়াটাই আসলে কি একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটা রিফ্লেকশন প্রধান কাজ। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদ কোষে নতুন ডিএনএ সংযোজন কৌশল। অর্থাৎ আমি কি করলাম একটু দেখেন ছবিটা যদি খেয়াল করি, আমি এক জায়গা থেকে ডিএনএ কেটে নিয়ে এসে আমি কি অন্য জায়গায় হচ্ছে রিপ্লেস করব। So, এই যে প্রক্রিয়াটা সেটাকেই বলে কি আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 1972 সালে পল বার্গ বানরের যে ভাইরাস SV40 ও ল্যাম্বডা ভাইরাস এর ডিএনএ এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেট ডিএনএ অণু তৈরি করেন। এই জন্য বেসিক্যালি পল বারকে বলা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। বাট এই শব্দটা প্রথম ব্যবহার করেছেন জেক উইলিয়ামসন। জেক উইলিয়ামসন তার যে সায়েন্স ফিকশন বই আছে বা নোবেল আছে ড্রাগনস আইল্যান্ড, এই প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে গ্রোথ হরমোন তৈরি করার ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখে, ঠিক আছে।
তো এই যে স্লাইডটা নিয়ে আমি পড়াশোনা করলাম, এই স্লাইডটা থেকে তাহলে আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য কোন পার্টটা গুরুত্বপূর্ণ সেটা একটু গুছিয়ে দিচ্ছি। বেসিক্যালি হচ্ছে পল বার্গ যে নামটা, সেই নামটা একটু মনে রাখা লাগবে। তিনি কিন্তু হচ্ছে প্রথমবারের মতো কিন্তু যে বানরের যে SB40 ভাইরাস আছে আর ল্যামডা ভাইরাস, এই দুইটা ভাইরাসকে কি করছে, ডিএনএ যে সংযোগ ঘটানো অর্থাৎ রিকম্বিনেট যে ডিএনএ তৈরি করা, সেটার মাধ্যমে কিন্তু প্রথম এই প্রক্রিয়াটা বা এই যে ইঞ্জিনিয়ারিং যে প্রকৌশলটা সেটা কিন্তু বের করে নিয়ে আসে। দেন পরবর্তীতে হচ্ছে যে এটার মাধ্যমে কিন্তু আরো ইমপ্রুভ করা শুরু করে, ঠিক আছে। অর্থাৎ গ্রোথ হরমোন যে তৈরি করার যে ব্যাপারটা, সেটাও কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু করা হয়ে থাকে। ওকে, সো আমরা একটু পরবর্তী যেটা সেটা ন্যানো টেকনোলজি নিয়ে কথা বলবো। বুঝাই যাচ্ছে ন্যানো থেকে খুব ক্ষুদ্র, খুব সামান্য, ঠিক আছে। সো 1 ন্যানোমিটার মানে হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, খুবই ছোট, ঠিক আছে। সো এককটা একটু মনে রাখা লাগবে, 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻৯ মিটার। আর এই ন্যানো টেকনোলজি সম্পর্কে প্রথম ধারণা দেন হচ্ছে রিচার্ড ফাইনম্যান, তাকে ন্যানো টেকনোলজির জনক বলা হয়। ন্যানো টেকনোলজির ক্ষেত্রে হচ্ছে দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে টপ টু বটম, একটা হচ্ছে বটম টু টপ। যেটা টপ টু বটম, সেখানে বেসিক্যালি কি করা হয়, কোনো জিনিসকে কেটে কেটে ছোট করে নির্দিষ্ট আকার দেওয়া হয়। অর্থাৎ কি হয় যে একটা মনে করেন বড় জিনিস আছে, সেই বড় জিনিসটা আপনি কেটে কেটে কি ছোট কোনো আকার দিবে, সেটাকে বলা হচ্ছে টপ টু বটম, মানে বড় থেকে ছোট, সহজ করে বললে। আর যেটা বটম টু টপ, সেটা কি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে বটম টু টপ। সো এই স্লাইড থেকে বেসিক্যালি তিনটা ব্যাপার মনে রাখা লাগবে, যে 1 ন্যানোমিটার মানে কত, 10⁻৯ মিটার। এটার আবিষ্কারক হচ্ছে রিচার্ড ফাইনম্যান। আর দুইটা প্রক্রিয়া রয়েছে, একটা হচ্ছে টপ টু বটম, একটা হচ্ছে বটম টু টপ। আচ্ছা, আমি একটু ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কথাবার্তা বলবো। এটা আসলে হয়তো বা অনেকেই এখন ব্যাপারটা সম্পর্কে খুব ভালো জানেন। কম্পিউটার নিয়ন্ত্রিত একটা সিস্টেম, যাতে মডেলিং ও অনুকরণ বিদ্যার মাধ্যমে মানুষ কৃত্রিম যে বহুমাত্রিক যে ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি উপলব্ধি করতে পারে। ব্যাপারটা কিরকম টাইপের, এখন আমরা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গেমস খেলে থাকি, বা কোনো একটা রিয়েল একটা ফিল নেওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু করে থাকে। যেমন আমি একটু উদাহরণ দিই, মনে করেন হচ্ছে দেখতে পারেন নিশ্চয়ই, যে সাপোজ আমরা কি করি, যে ভার্চুয়াল যে চশমাটা আছে, হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে, চশমাটা কিন্তু পরি, এর মাধ্যমে অনেক সময় কি হয়, রোলার কস্টারে ওঠার কিন্তু একটা ফিল নেওয়া যায়। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি বাস্তব বা 3D যে একটা ফিল, সেই ফিলটা কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করতে পারে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটার মাধ্যমে আপনি কাল্পনিক যে জগৎ আছে সেই জগতে কিন্তু বিস্তার করতে পারবেন। যদিও এই যে ভার্চুয়াল রিয়েলিটি বা বিআর এর যে ধারণাটা, সেটা হচ্ছে 1930 সালের দিকে উদ্ভব হয়, বাট এটাকে অফিসিয়ালি প্রথম সামনে নিয়ে আসেন হচ্ছেন মর্টন হেইলিক নামের এই ব্যক্তি। সেন্সোরা নামে একটা যন্ত্র আবিষ্কার করেন, সেন্সোরোমা, সেন্সোরোমা, এই যে এই যন্ত্রটা ছিল এরকম টাইপের, ঠিক আছে। যার মাধ্যমে কি এই ধারণার সূত্রপাত করেন কে, মর্টন হেইলেক। মর্টন হেইলেক, ঠিক আছে। এই ইনফরমেশনটা আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে প্রথম সেন্সোরোমা শব্দটি কে ব্যবহার করেন, উত্তর কি, মর্টন হেইলেক। 1989 সালে জ্যারন লেইনার সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটি শব্দটির প্রচলন করেন। দেখেন, আপনার প্রিলিমিনারি পরীক্ষাতে কিছু কিন্তু ইনফরমেটিভ জিনিস মনে রাখা লাগে। সো আমি চেষ্টা করতেছি ওই পার্সপেক্টিভ থেকে একটু মনে রাখানোর জন্য আপনাদেরকে, যে কোন কোন পার্ট থেকে প্রশ্ন হয়। যেমন এখান থেকে বেসিক্যালি এই দুইটা প্রশ্নই হয়, যে মর্টন হেইলিক কি আবিষ্কার করেন, বা কোন কোন আবিষ্কারের মাধ্য দিয়ে ভার্চুয়াল রিয়েলিটি যাত্রা শুরু করে, উত্তর কি, স্যামসুরোমা। দ্বিতীয়ত প্রশ্নটা যেটা আসতে পারে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি শব্দটার প্রথম প্রচলন কে করেন, সেটা হচ্ছে 1989 সালে জ্যারন লেইনা, ঠিক আছে। সো এইটার ক্ষেত্রে কিছু সফটওয়্যার ব্যবহার করা, যেমন ভিজার্ড, ভিআর টুল কিট, 3D স্টুডিও, ম্যাক্স মায়া ইত্যাদি, ঠিক আছে। সো আপনি যখন ভার্চুয়াল রিয়েলিটিকে আপনি ব্যবহার করবেন, তখন কিছু জিনিসপত্র আপনার সাথে লাগবে, অর্থাৎ উপাদান লাগবে। সো উপাদানের মধ্যে আছে হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, সেন্সর, ডাটা গ্লোব, সিমুলেশন, বডি স্যুট, মডেলিং, গ্রাফিক সফটওয়্যার, হচ্ছে রিয়েলিটি ইঞ্জিন। অর্থাৎ এই উপাদানগুলোর মাধ্যমে কিন্তু আপনি এই যে ত্রিমাত্রিক একটা জগতে প্রবেশ করতে পারবেন, যার মাধ্যমে একটা কাল্পনিক অনুভূতি কিন্তু আপনি নিতে পারবেন, ঠিক আছে। সো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আমরা এখন ক্রায়ো সার্জারি নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে। এই টার্মটা নিশ্চয়ই আমাদের জন্য খুবই পরিচিত একটা টার্ম। যে যদি ছবিটা দেখতে পারি, দেখেন এখানে কিন্তু খুব কম তাপমাত্রার মাধ্যমে, খুব কম তাপমাত্রা প্রয়োগ করে আপনি কোনো রোগের চিকিৎসা করবেন, ঠিক আছে। সো ক্রায়োসার্জারি হলো এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষ ধ্বংস করা হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি বলি
অশ্বরোগ বা পাইলসের কথা অনেকে বলে, ছানি, হাড়, যকৃৎ, প্রোস্টেট ক্যান্সার, চর্মরোগ, লিভার ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় কি এই ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। ব্যাপারটা আসলে কিরকম টাইপের, যে আপনি যখন আপনার টিউমার হলো একটা, ধরেন এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, সেই টিউমারে কি করেন আপনি খুব কম তাপমাত্রার কিছু জিনিসপত্র ব্যবহার করবেন, ব্যবহার করার মাধ্যমে এই কোষটাকে আলটিমেটলি বিলুপ্ত করে দিবেন। কি কি ব্যবহার করতে পারি? তরল নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, সলিড কার্বন ডাই অক্সাইড, ডাইমিথাইল ইথাইলোপ্রোপেন, তরল অক্সিজেন, তরল আর্গন। সো এখানে হচ্ছে এই তাপমাত্রাগুলো কিন্তু মেনটেন করা হয়, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে ক্রায়োসার্জারি যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি আপনি খুবই কম তাপমাত্রা ব্যবহার করে আপনার শরীর অস্বাভাবিক যে কোষগুলো আছে সেগুলোকে আলটিমেটলি ধ্বংসপ্রাপ্ত করবেন, করে হচ্ছে কি আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসার যে প্রক্রিয়া। এখন হচ্ছে যে ক্রায়োসার্জারি আমরা কেন ব্যবহার করি, বেসিক্যালি হচ্ছে এই ক্রায়োসার্জারি যে প্রক্রিয়াটা, এটা তুলনামূলক অনেক সহজ, আর হচ্ছে আপনি খুব অল্প সময়ের মধ্যে নর্মাল লাইফে চলে যেতে পারবেন, তাই কিন্তু এই ক্রায়োসার্জারি যে চিকিৎসা পদ্ধতি আছে সেটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়। ওকে, আচ্ছা, বায়োমেট্রিক্স, হ্যাঁ এটা নিশ্চয়ই আপনারা খুব জানেন যে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতিতে কিন্তু সিম রেজিস্ট্রেশন করি। সো বায়ো অর্থ লাইফ আর বা প্রাণ, মেট্রিক অর্থ পরিমাপ করা। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন ও আচরণগত, এটা কিন্তু হবে আচরণগত, আমি একটু লিখে দিচ্ছি এখানে, আচরণগত, টাইপিং মিস্টেক হয়েছে, বৈশিষ্ট্যের উপর, অর্থাৎ কি দেহের গঠন হতে পারে একটা, অর্থাৎ ফিজিওলজিক্যাল হতে পারে একটা, বা আচরণগত বৈশিষ্ট্য মানে বিহেভিয়ারাল, ঠিক আছে, ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, এটা হচ্ছে শনাক্ত করা যায়, শনাক্ত করা যায়। একটু দেখি আমার যে দৈহিক বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে। ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, হাত হইতে পারে, হাত আমাদের হাতের যে ছাপ, আইরিশ হইতে পারে, চোখের আইরিশ, মুখমণ্ডল বা ফেস হতে পারে, ডিন হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই যে পাঁচটা বৈশিষ্ট্যের কথা আমি বললাম, এই পাঁচটা বৈশিষ্ট্য কি কিসের মধ্যে পড়ে? দেহের গঠনের মধ্যে পড়ে। দেন যদি বলি যে আচরণগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনগুলো পড়ে, কি স্ট্রোক, সিগনেচার বা হচ্ছে ভয়েস, ঠিক আছে। এখানে কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোনটি বায়োমেট্রিক্স এর বৈশিষ্ট্যগত আহ আহ, যদি আচরণগত বৈশিষ্ট্য, সাপোজ থাকলো হচ্ছে কি স্ট্রোক, ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড, আইরিশ, উত্তর কি হবে? উত্তর হবে কি স্ট্রোক, ঠিক আছে। অর্থাৎ কোনগুলো দেহের বৈশিষ্ট্য আর কোনগুলো আচরণগত বৈশিষ্ট্য, তাতে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য। ওকে, আমরা একটু ব্লক চেইন নিয়ে খুব ছোট করে বলবো, এখান থেকে যতটুকু আসতে পারে বা যেরকম প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ব্লক চেইন হচ্ছে একটি সিস্টেমে প্রতিটি ব্লক এক একটি অ্যাকাউন্ট, যার প্রতিটি লেনদেন কি হয়, চেইন আকারে পরিচালিত হয়, চেইন আকারে পরিচালিত হয়। খুব সহজ করে বলি যে এখানে এক একটা ব্লক হিসেবে কাজ করে, ঠিক আছে। কাজ করে কি, এক একটা অ্যাকাউন্ট হিসেবে কাজ করে, যেগুলো একটা চেইনের মতো করে কিন্তু থাকে বা ব্লক আকারে থাকে। ওকে, প্রত্যেকটি ব্লক হ্যাশিং এর মাধ্যমে উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করে, যার ফলে কেউ এখানে হস্তক্ষেপ করতে পারে না। এখানে কি হ্যাশিংটা প্রযুক্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ হ্যাশিং যে প্রযুক্তি আছে তার মাধ্যমে প্রত্যেকটা ব্লকের মধ্যে একটা এক্সট্রা সিকিউরিটি লেয়ার দেয়া থাকে, যার ফলে অন্য কেউ কিন্তু এখানে হস্তক্ষেপ করতে পারে না। ব্লক চেইন প্রযুক্তির উদ্ভাবক হচ্ছে সাতোশি নাকামোতো, ঠিক আছে, জাপানের একজন লোক, সাতোশি নাকামোতো। এটি তথ্য সংরক্ষণ করা একটি নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। সরি। সো আমরা যদি কোনো তথ্য সংরক্ষণ করে রাখতে চাই, যেহেতু এখানে সিকিউরিটি লেয়ার দেয়া থাকে, কেউ এখানে প্রবেশ করতে পারে না, কোনো হস্তক্ষেপ করতে পারে না, তাই কিন্তু এটাকে একটা নিরাপদ মাধ্যম। এই পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়, চেইন আকারে সংরক্ষণ করা হয়। ব্যাপারটা কিরকম ধরনের, যে আপনি হচ্ছে এই যে একটা ব্লকে এখানে একটা ইনফরমেশন ধরুন এ, এ একটা ব্লক ধরুন হচ্ছে বি, প্রত্যেকটা ব্লকে আপনার তথ্য দেয়া থাকে এবং তথ্যগুলো চেইন আকারে থাকে। এই চেইনে একটা সিকিউরিটি লেয়ার দেয়া থাকে, যে লেয়ারে কিন্তু কেউ হস্তক্ষেপ করতে পারে না। সো এখানে বেসিক্যালি তিনটা অংশ থাকে, এ হ্যাশ পয়েন্টার টু দ্য প্রিভিয়াস ব্লক, টাইম স্ল্যাব, টাইম স্ট্যাম্প, দেন হচ্ছে লিস্ট অফ ট্রানজেকশন। এই তিনটা পোর্শন মিলে কিন্তু আলটিমেটলি কি হয়, আমার ব্লক চেইনটা তৈরি হয়, ঠিক আছে। সো খুব যদি সহজ করে বলি, একদম মানে সামান্য কথা যদি বলতে চাই, যে এটা এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ব্লকের মধ্যে তথ্য সংরক্ষণ করা থাকে এবং এটা সুরক্ষিত অবস্থায় থাকে, ঠিক আছে। এখানে তিনটা অংশ থাকে, এ হ্যাশ পয়েন্টার টু দ্য প্রিভিয়াস ব্লক, টাইম স্ট্যাম্প, আর হচ্ছে লিস্ট অফ ট্রানজেকশনস। আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথাবার্তা বলবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবাই আসলে বর্তমান সময়ে খুবই কৌতূহল, এবং হচ্ছে এর
যে সুযোগ সুবিধাগুলো আছে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের বাস্তব জীবনে কিন্তু এগুলো ব্যবহার করছি, ঠিক আছে? সো কৃত্রিম উপায়ে মানুষের মতো এই যে কম্পিউটারের যে এক চিন্তা করার যেটা ক্যাপাবিলিটি তৈরি হয়েছে সেটাকে বলে কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা নামকরণের দিকে একটু আসি। যে 1920 সালে ক্যারেল ক্যাপেক নাটক আর ইউ আর রোসোমস ইউনিভার্সাল রোবট এ প্রথম এই সম্পর্কে ধারণা দেন, ঠিক আছে? অর্থাৎ রোসোমস ইউনিভার্সাল রোবটস যে নাটক হয় সেই নাটকে প্রথম এআই সম্পর্কে ধারণা দেন। বাট অ্যালান টুরিং, এটাকে বলে অ্যালান টিউরিং বা অ্যালান টুরিংও বলে থাকে, টুরিং, ঠিক আছে, অ্যালান টুরিংও বলে থাকে। এই অ্যালান টুরিং 1947 সালে প্রথম হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে কি নিয়ে বক্তব্য দেয়, একটা বক্তব্য দেয়, ঠিক আছে? এই জন্য ওকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। অর্থাৎ অ্যালান টুরিং হচ্ছে 1947 সালে এই যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি সেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কি প্রথম বক্তব্য দেয়, এই জন্য একে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। আচ্ছা, এখানে কিন্তু বেসিক কিছু প্রশ্ন মানে ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো শব্দটা প্রথম ব্যবহার করা হচ্ছে জন ম্যাককার্থি, প্রথম ব্যবহার করেন। টুরিং টেস্ট, অসম প্রশ্ন, টুরিং টেস্ট আসলে কি? টুরিং টেস্ট বেসিক্যালি হচ্ছে যে মানে একটা বক্তব্য টাইপের, কিরকম টাইপের, যে কোনো একটি মেশিন যদি মানুষের মতো চিন্তা করতে পারে, কাজ করতে পারে, তবে তাকে বুদ্ধিমান বলা উচিত, ঠিক আছে? এটা হচ্ছে টুরিং টেস্টের মধ্যে পড়ে, যেটা হচ্ছে 1955 সালে কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স নামে একটি লেখা প্রকাশের মধ্যে ছিল, লেখা প্রকাশের মধ্যে ছিল, ঠিক আছে? অর্থাৎ 1950 সালে অ্যালেন টুরিং একটা লেখা প্রকাশ করে যেখানে ছিল হচ্ছে কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স। সেখানে একটা বক্তব্য ছিল যে যদি কোনো মেশিন মানুষের মতো চিন্তা করতে পারে, কাজ করতে পারে, তাকে বুদ্ধিমান বলা উচিত। যেমন আমরা চ্যাট জিপিটি নিয়ে কাজ করি, আমরা জিমিনি নিয়ে কাজ করি, আবার ওদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সে কিন্তু মানুষের মতো চিন্তা করে উত্তর দেয়। এই যে ব্যাপারটা তাকে কিন্তু আসলে কি বলা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। ওকে, সো পঞ্চম প্রজন্ম যে কম্পিউটার আছে তার বিশেষত্ব কি? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে তিনটা প্রধান বৈশিষ্ট্য থাকে, এটা হচ্ছে নলেজ, রিপ্রেজেন্টেশন আর হচ্ছে রিজনিং। আচ্ছা, আর ল্যাঙ্গুয়েজ গুলো একটু জেনে রাখবেন, লিস্প, স্ক্রিপ্টস, প্রোলগ, সি সি প্লাস, জাভা, পাইথন, ঠিক আছে? সো বেসিক্যালি এখানে খুবই ইনফরমেটিভ কথাবার্তা। এখান থেকে জাস্ট প্রশ্ন আসে যে আহ যে আসতে পারে যে কৃত্রিম বুদ্ধিমত্তায় নিচের কোন ল্যাঙ্গুয়েজটি ব্যবহৃত হয়। সো জাস্ট উদাহরণগুলো মনে রাখা লাগবে, লিপস, সিপস, প্রোলগ, সি সি প্লাস, জাভা, পাইথন, HSR, DLU আর ম্যাথল্যাব, ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে বা আসতে পারে। দেন হচ্ছে এই যে ফেস রিকগনিশন যে সিস্টেম আছে বা আলটিমেটলি চেহারা যে শনাক্তকরণের যে ব্যাপারটা আছে, এই শনাক্তকরণের ক্ষেত্রে কিন্তু এআই কিন্তু ভূমিকা পালন করে, এআই কিন্তু ভূমিকা পালন করে, ঠিক আছে? অর্থাৎ ফেস রিকগনিশন সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সহায়ক ভূমিকা পালন করে, ঠিক আছে? আচ্ছা, সো এবার হচ্ছে আমরা এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাবার্তা বলছিলাম, তার বিভিন্ন পার্ট নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? বিভিন্ন ধাপ নিয়ে কথা বলবো, যেমন হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্স আর সুপার ইন্টেলিজেন্স। যেটা ন্যারো ইন্টেলিজেন্স ছিল এটা হচ্ছে কি? কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম ধাপ, যা একটি নির্দিষ্ট এরিয়াতে এক্সপার্ট, তাই এএনআই কে উইক এআই বলা হয়। বেসিক্যালি কি দাঁড়াচ্ছে যে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স যেটা আছে এটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াতে হচ্ছে এক্সপার্ট, তার এরিয়াটা ছোট, তাই একে হচ্ছে ন্যারো ইন্টেলিজেন্স বলা হয়। একে অনেক সময় উইক এআই বলা হয়। যেমন হচ্ছে সরি, অ্যাপেলের সরি আছে, উইন্ডোজের কর্টনা আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট আছে। ওকে, দেন হচ্ছে কি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এবং এজিআই কে স্ট্রং এআই বা হিউম্যান লেভেল এআই বলা হয়, ঠিক আছে? কেন বলা হয়? কারণ মানুষের মতো চিন্তা ক্ষমতা আছে, প্ল্যানিং করার ব্যাপার আছে, সমস্যার সমাধান করার ব্যাপার আছে, ঠিক আছে? অর্থাৎ সে কি করতে পারে, চারপাশে যে পরিবেশ আছে সেই পরিবেশ দেখে কিন্তু সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সরি, দেন আসে হচ্ছে সুপার ইন্টেলিজেন্স। সুপার ইন্টেলিজেন্স মানে তৃতীয় ধাপ। এটার বলতে বোঝায় যে মানুষের চেয়ে অধিক দক্ষতা তার মধ্যে আছে, অধিক বুদ্ধিমত্তা তার আছে। সেটা হচ্ছে কি? মানুষ থেকে অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটারকে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স বলা হয়। সো আমরা দেখতে পেলাম তিনটা ধাপ আছে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, যেগুলো আমাদের কম্পিউটার আমরা ব্যবহার করে থাকি, আমরা কর্টনা ব্যবহার করি, আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে থাকি। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, যেগুলো আসলে মানুষের প্রায় সমকক্ষভাবে চিন্তা করতে পারে, চারপাশ দেখে সে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
আর যেটা সুপার ইন্টেলিজেন্স সেটা হচ্ছে মানুষের চেয়েও কি অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ, ঠিক আছে? আচ্ছা, সো এই যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বললাম, এটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রয়োগ হয়। সো আমরা হচ্ছে কয়েকটা বাস্তব প্রয়োগ দেখি একটু। রোবট তৈরির ক্ষেত্রে কাজে লাগে, যেন আমরা দেখতে পারি বর্তমানে যে বহির্বিশ্বে কি হয়, গাড়ি নিজে নিজে চলতেছে, গাড়িতে কোনো ড্রাইভার নাই, অটো পাইলট যেটাকে আমরা বলি বা অটো চালক আমরা বলি। সো সেলফ ড্রাইভিং কারে কিন্তু ব্যবহার করা হয়, স্মার্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডিজিজ ম্যাপিং, ঠিক আছে, অর্থাৎ আমরা কি করি বর্তমান সময় দেখবেন যে বর্তমান যে নোবেল পুরস্কার গুলো যে পাচ্ছে, ওরা কি করতেছে যে এআই এর মাধ্যমে একটা রোগের উৎপত্তি কেমন, ফিউচার কেমন, সেগুলো কিন্তু অ্যানালাইসিস করতেছে। অর্থাৎ যে আমরা যে রোগের কথা বলি সেই রোগগুলো অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিন্তু এআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অটোমেটেড ফিনান্সিয়াল ইনভেস্টিং, অর্থাৎ অর্থনৈতিক যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোকে মনিটরিং করার ক্ষেত্রে কিন্তু আমার এআইটা ব্যবহৃত হচ্ছে। ভার্চুয়াল ট্রাভেল বুকিং এজেন্টে কাজে লাগতেছে, দেন চ্যাট টুলের ক্ষেত্রে কাজে লাগতেছে, কনভার্সনাল মার্কেটিং বোর্ডের ক্ষেত্রে কাজে লাগতেছে। আমরা হচ্ছে বর্তমানে আমরা জানি হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, সেই তথ্য প্রযুক্তি যুগের ক্ষেত্রে কিন্তু মার্কেটিং একটা বড় জায়গা নিয়ে কাজ করে, ব্র্যান্ড নিয়ে একটা বড় জায়গা নিয়ে কাজ করে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, বেসিক্যালি সে অ্যানালাইসিস করে বুঝতে পারে কোন রিজিওনে আমার হচ্ছে আহ ক্রেতা বেশি, কোন রিজিয়নে মানুষজন পছন্দ করতেছে, কোন এইজের মানুষজন পছন্দ করতেছে। সো সে কি করে বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করে কিন্তু একটা মার্কেটিং এ কিন্তু সাহায্য করে। সোশ্যাল মিডিয়া মনিটরিং, এটা নিয়ে অলরেডি বলেই ফেলেছি যে আলটিমেটলি কি করে, কোন এজের মানুষজন দেখতেছে বা কোন রিজিয়ন দেখতেছে, কোন প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, এইগুলো কিন্তু ম্যাপিং করার মাধ্যমে সে কিন্তু ওই জায়গাতে বেশি বেশি করে আরো অ্যাড দেখানোর চেষ্টা করে, ঠিক আছে? দেন প্রোয়েক্টিভ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এটা বেসিক্যালি কি করে যে আমার কোনো রোগ সামনে আসতে পারে, কোনো মহামারী দেখা দিতে পারে, এই ক্ষেত্রে সে কি করতে পারে, সেটা আগে অ্যালার্ম দিতে পারে যে না, আপনি ইতিমধ্যে কি করেন, একটা সতর্কতা দেন যেন হচ্ছে এই রোগটার প্রাদুর্ভাব না হয়। সো প্রোএক্টিভ হেলথ কেয়ার যে ম্যানেজমেন্ট, সেটা কিন্তু কিন্তু কাজে লাগে হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আমরা কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক নিয়ে কথাবার্তা বলে ফেলেছি, যেগুলো কিন্তু আমাদের বাস্তবিক জীবনে খুব বেশি কাজে লাগে। সো আমরা এখন হচ্ছে রোবোটিক্স নিয়ে একটু কথা বলবো। তো রোবোটিক্স ব্যাপারটা আসলে কেন গুরুত্বপূর্ণ একটু দেখেন, খেয়াল করে। সাপোজ এমন একটা জায়গা আছে আপনি যাইতে পারছেন না, সাপোজ কোনো খনির মধ্যে আছে, বা এমন কোনো জায়গা যেখানে আসলে আপনার এক্সপ্লোশন হইতে পারে, কোনো বোমা বিস্ফোরণ হতে পারে, সেখানে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি রোবটটা পাঠাতে পারেন। সো রোবটের ব্যাপারটা আসলে কি দাস থেকে আসে বা শ্রমিক থেকে কিন্তু আসছে, ঠিক আছে? তো রোবোটিক্সের জনক বলা হয় হচ্ছে জোসেফ ফ্রেডরিক অ্যাঞ্জেলবার্গকে। আর রোবট যে কথাটা, সেই রোবট কথাটা এসেছে স্লাভিক যে শব্দ শ্রমিক থেকে, বা এটাকে বলা হচ্ছে ফোর্সড ওয়ার্কার, ফোর্সড ওয়ার্কার, ঠিক আছে? 1920 সালে হচ্ছে এটি প্রথম ব্যবহৃত হয়, যেটি করেছেন হচ্ছে কারেল কাপেক নামের একজন ব্যক্তি। বাট আমরা এই যে রোবোটিক্স এর কথা বলি, সেই রোবোটিক শব্দটা এসেছে রোবট থেকে, রোবট শব্দ থেকে। এই শব্দটা প্রথম ব্যবহার করা হচ্ছে আইজাক আসিমভ 1941 সালে। সো এই যে এখানে যে টাইপটা আছে, সেই টাইপটা কিন্তু একটু মুখস্থ টাইপের জিনিসপত্র পড়া। সো আমরা দেখতে পেলাম যে রোবট শব্দটা কবে এসেছে, রোবোটিক শব্দটা আইজাক আসিমভ হচ্ছে 1941 সালে প্রথমবার ব্যবহার করেন। সো আমরা একটু রোবটের কোন কোন অংশ আছে সেই অংশগুলো নিয়ে একটু কথা বলবো। তার মধ্যে পাওয়ার সিস্টেম আছে, অ্যাকচুয়েটর আছে, সেন্সিং আছে, আর হচ্ছে ম্যানিপুলেশন আছে। পাওয়ার সিস্টেম বলতে আসলে কি বোঝায় একটু চিন্তা করে দেখেন, একটা রোবট যে কাজ করবে, কাজ করতে তো শক্তি লাগবে, তাই না? সো এই যে রিচার্জেবল যেটা ব্যাটারি ব্যবহার করা হয়, যার মাধ্যমে তার মধ্যে পাওয়ারটা সঞ্চিত থাকে, সেটাকে বেসিক্যালি আমরা পাওয়ার সিস্টেম বলতেছি, ঠিক আছে? সো এই পাওয়ার সিস্টেমের মধ্যে একটা লেড এসিডের রিচার্জেবল ব্যাটারি থাকে, যার মাধ্যমে সে আলটিমেটলি কি রিচার্জ করে করে কাজ করতে পারে। আচ্ছা, অ্যাকচুয়েটার আসলে কি? অ্যাকচুয়েটার খুব সহজ করে যদি বলি, এই যে রোবটটা হাত পা মুভ করে, সে হাতে, ঠিক আছে, অর্থাৎ তার যে অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু সঞ্চালন সে করতে পারে। এই যে অঙ্গ সঞ্চালন সে করতে পারে, তার জন্য কিছু মোটর দ্বারা একটা যন্ত্র তৈরি করা, তাকে বলা হচ্ছে অ্যাকচুয়েটর, ঠিক আছে? অর্থাৎ রোবটের অঙ্গ সঞ্চালনের জন্য কতগুলো মোটর দিয়ে তৈরি হয়। আচ্ছা, সেন্সিং, সেন্সিং ব্যাপারটা আসলে কি দেখেন খেয়াল করে, যে সে, আমরা তো লাইন ফলো রোবটের কথা নিশ্চয়ই দেখছি, সে কিন্তু সেন্স করতে পারে, বুঝতে পারে লাইনটা কোন দিক দিয়ে যাচ্ছে। এই যে চারপাশে যে পরিবেশ আছে তার থেকে যে অনুভূতি গ্রহণ করার যে ব্যাপারটা, সেটাকে বলা হচ্ছে সেন্সিং। আচ্ছা, ম্যানিপুলেশন, ঠিক আছে, আমি তো সেন্স করলাম, আমি দেখতে পাইলাম একটা লাইন ফলো রোবট আছে, ঠিক আছে, একটা লাইনের মধ্যে একটা ব্ল্যাক লাইন আছে, সেই লাইনটাকে আমি সেন্স করতে পারলাম। এই যে সেন্স করে আমি যে রেসপন্স করব, রেসপন্স করব, ঠিক আছে, এই রেসপন্সটাকে বলা হচ্ছে ম্যানিপুলেশন, ঠিক আছে, ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন, ঠিক আছে। অর্থাৎ আমি আমার এই যে ব্ল্যাক লাইনটা দেখে
চেঞ্জটা গ্রহণ করার মাধ্যমে আমি কি করব, আমি রেসপন্স করবো, সেটাকে কি বলছে, ম্যানিপুলেশন। সো আমরা রোবটের যে চারটা অংশ সেগুলো কি দেখলাম, পাওয়ার সিস্টেম, অ্যাকচুয়েটর, সেন্সিং আর হচ্ছে ম্যানিপুলেশন। এই চারটার মাধ্যমে কিন্তু আলটিমেটলি রোবটটা কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে। আমরা যদি একটু পরবর্তীটা দেখি, সেটা কি আছে যে কোন কোন প্রতিষ্ঠানগুলো আসলে এই রোবটগুলো তৈরি করে থাকে, বা কোন কোন প্রতিষ্ঠান আসলে এই রোবটগুলো তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করে। এক নম্বর হচ্ছে কি ফানুক। ফানুক হচ্ছে একটা আমেরিকার একটা প্রতিষ্ঠান, যা বেসিক্যালি হচ্ছে ছোট বড় স্বয়ংক্রিয় অনেক ধরনের রোবট নিয়ে কাজ করে। ইয়াসকাওয়া, ইয়াসকাওয়া, ঠিক আছে, এটি হচ্ছে আমেরিকার শীর্ষস্থানীয় শীর্ষ রোবট উৎপাদনকারী কোম্পানি। বোস্টন ডাইনামিক্স, এটা হচ্ছে বর্তমানে গুগলের স্বত্বাধিকারী, সেও কি সর্বাধুনিক রোবট তৈরি করে। সো এখানে এই স্লাইডটার মধ্যে বেসিক্যালি খুব তেমন কিছুই না, জাস্ট কোন কোন প্রতিষ্ঠানগুলো রোবট তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখে সেগুলো নাম রাখতে মনে রাখতে হবে, ঠিক আছে। ফানুক, ইয়াসকাওয়া, বোস্টন ডাইনামিক্স। আরো কিছু প্রতিষ্ঠানের নাম একটু মনে রাখতে পারেন আপনারা, এখানে খুব বেশি প্রশ্ন আসে না যদিও, জাস্ট একটু মনে রাখতে হবে জাস্ট। আই রোবট, হ্যাঁ, এই যে আই রোবট যে প্রতিষ্ঠানটা আছে সে কি করে, 1990 সালে এই যে এমআইটি, এই এমআইটি কর্তৃক প্রতিষ্ঠিত আই রোবট নামক প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের কনজিউমার রোবট বা হোম রোবট তৈরি করে থাকে। দেন হচ্ছে কি মানব সদৃশ রোবট বা হিউম্যান ওয়েট প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ঠিক আছে। জাপানের মুরাতা কোম্পানির মুরাতা বয়, সোনি কর্পোরেশনের কিউরি, হুন্ডা কোম্পানির আসিমো, স্যামসাং এর রোভারো ইত্যাদি রোবট প্রায় মানুষের মতোই বিশেষ কোনো কাজ করতে পারে। এই টপিকটা থেকে আসলে প্রশ্ন আসে হচ্ছে মুরাতা বয় কোন কোম্পানি তৈরি করেছিল, বা কিউরিও কোন কোম্পানি তৈরি করেছিল, আসিমো কোন কোম্পানি তৈরি করেছিল, ঠিক আছে। প্রশ্নগুলো এভাবে আসে যে রোবটটার নাম দিয়ে আপনাকে বলতে পারে কোন কোম্পানি এই রোবটটা তৈরি করেছে, ঠিক আছে। দেন আসি হচ্ছে রোবট আজুমা হিকারি, রোবট আজুমা হিকারি, ঠিক আছে। জাপানি ভাষায় হিকারি শব্দের অর্থ হচ্ছে যন্ত্রের মধ্যে জীবন বা আলো। সো এখানে বোঝাই যাচ্ছে যে ওরা ওভাবে নামকরণ করেছে। হিকারিকে টিনি হোলোগ্রাফিক ওয়াইফ নামে অভিহিত করা হয়। সো এখানে খুব একটা প্রশ্ন আসে না, জাস্ট আমি যে পার্টটা মনে রাখতে বললাম যে কোন কোন প্রতিষ্ঠান রোবট তৈরি করে সেটা মনে রাখবেন। আর এই যে যে নামগুলো বললাম সেই নামের পার্সপেক্টিভে কোন প্রতিষ্ঠান তৈরি করেছে সেটা একটু মনে রাখা লাগবে। আচ্ছা, আর রোবট সোফিয়া সোভিয়ার কথা নিশ্চয়ই অনেকের মনে আছে, এটা হচ্ছে প্রথম নাগরিকত্ব কিন্তু পেয়েছিল, ঠিক আছে। অর্থাৎ 2017 সালে অক্টোবরে তাকে সৌদি আরবে কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়েছিল, ঠিক আছে, দেওয়া হয়েছিল। এই রোবট সোফিয়া তৈরি করেছে হংকং বিধি প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স। এটা কিন্তু মনে রাখা লাগবে যে সোফিয়াকে কোন কোম্পানি তৈরি করে, এটা হচ্ছে হ্যানসন রোবোটিক্স। এর মূল নির্মাতা হচ্ছে ডেভিড হ্যানসন। তাকে নকশা করা হয়েছে হলিউডের ব্রিটিশ অভিনেত্রী অর্ডে হ্যাপবার্নের মতো, ঠিক আছে। এটা থেকে যদি কখনো প্রশ্ন আসে নাই, এটি প্রায় 50 ধরনের ভাবভঙ্গি দেখাতে পারে। দেন হচ্ছে রোবট এমেকা, বিশেষত বাস্তবসম্মত অ্যাডভান্স হিউম্যানয়েড রোবট, ঠিক আছে। এবং এআই ভিত্তিক প্ল্যাটফর্ম হলো রোবট এমেকা, একটু এমসিকিউর জন্য মনে রাখতে হবে। দেন রোবট অপটিমাস, অপটিমাস টেসলা ইনকর্পোরেটেড দ্বারা বিকাশাধীন একটি রোবট হিউম্যানয়েড, যা টেসলা বট নামেও পরিচিত। সো আমরা হচ্ছে এই লাস্ট তিনটা স্লাইডে যা যা পড়লাম জাস্ট হচ্ছে কোন কোম্পানি কোন রোবটটা তৈরি করেছে এটা মনে রাখলে কিন্তু হচ্ছে ইনশাল্লাহ, ওকে। যেমন টেসলা বট তৈরি করেছে টেসলা ইনকর্পোরেটেড, অ্যামেকা তৈরি করেছে হচ্ছে এআই প্ল্যাটফর্ম, ঠিক আছে। সো কোন রোবটটার কোন প্রেক্ষাপটে আসছে এটা মনে রাখলে আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই পার্টটুকু এনাফ, ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটু এই যে যতটুকু পড়াশোনা করলাম তার থেকে একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয়, আমরা জানি এটা হচ্ছে অ্যাপ্লাইড এআই, ওকে। চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ কোনটি, তথ্য সংরক্ষণ, ইমেজ বিশ্লেষণ, রোগী পর্যবেক্ষণ, উপরে সবগুলো, এটা হচ্ছে উপরের সবগুলোই কিন্তু সে করে থাকে। ব্লক চেনে প্রতিটি ব্লক কি তথ্য বহন করে। তো আমরা পড়ে আসছি যে এ হ্যাশ পয়েন্টার টু দ্য প্রিভিয়াস ব্লক করে, টাইম স্টেপ সেটাও করে, লিস্ট অফ ট্রানজাকশন সেটাও করে, ঠিক আছে। অর্থাৎ উপরে তিনটাই কিন্তু সে করে থাকে। আর সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আমরা কথাবার্তা বলবো যে এই টপিক থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে। চতুর্থ শিল্প বিপ্লব কোন নামে পরিচিত, চতুর্থ শিল্প বিপ্লব কোন নামে পরিচিত, এটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি 4.0। নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের অংশ, এটা হচ্ছে কি আইওটি সেন্সরের ব্যবহার, ওকে। আইওটি এর পূর্ণরূপকে আমরা দেখেছি, এটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির নাম কি, বর্তমানে ন্যানো প্রযুক্তির মাধ্যমে কিন্তু স্মার্টফোন তৈরি করা হচ্ছে। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স এর দুই রকম আছে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে বিহেভিয়ারিয়াল।
আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি একটা কম্পিউটার সিস্টেম, দেন হচ্ছে এআই এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত, ফোর এআইআর, ডিজিটাল ডিভাইস, ক্লাউড সার্ভার সবগুলো কিন্তু সম্পর্কিত, ঠিক আছে। দ্য ওয়ার্ড রোবট মিনস হচ্ছে ফোর্সড লেবার, ওকে ফাইন। কে সর্বপ্রথম রোবোটিক শব্দটি ব্যবহার করেন? আমরা পড়েছি, এটা হচ্ছে আইজাক আসিমো। কোন প্রযুক্তি চিন্তা করার ক্ষমতা রয়েছে? এটা হচ্ছে ক্ষমতা, ক্ষমতা রয়েছে। আমরা জানি রোবোটিক্স কি করতে পারে, সে কিন্তু নিজের মানুষের মতো চিন্তা করতে পারে। ড্যাশ ইজ কনসিডার টু বি দ্য ফাদার অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা জানি অ্যালান টুরিং কি বলা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হচ্ছে রোবোটিক্স, কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে। অর্থাৎ রোবোটিক্সে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে মানুষের মতো কিন্তু রোবট তৈরি করছি। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত কোনটি ব্যবহৃত হয়? আমরা পড়েছি, এটা হচ্ছে প্রোলগ কিন্তু ব্যবহার করা হয়। চ্যাট জিপিটি এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চ্যানেল 24 এর দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার কোন রোবটটা নাম আপনার জানেন নিশ্চয়ই, এটা হচ্ছে অপরাজিতা। আচ্ছা, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেকিং এ মেশিন ইন্টেলিজেন্ট? আচ্ছা, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। সো আমরা কিন্তু মোটামুটি সম্ভাব্য অনেকগুলো প্রশ্ন নিয়ে কথাবার্তা বলছি, একটু এই কারণেই দিয়েছি যেন হচ্ছে প্রশ্নের ধরনগুলো সম্পর্কে আমরা জানা থাকে, যে কোন কোন টাইপের প্রশ্ন হতে পারে, বা একটা টপিকস পড়ে আপনি কোন কোন দিক দিয়ে চিন্তা করবেন, ঠিক আছে। সো ভার্চুয়াল রিয়েলিটি মূলত কি? একটি ত্রিমাত্রিক পরিবেশ, কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এটি একটি অত্যাধুনিক অপারেটিং সিস্টেম হবে না, অর্থাৎ ক আর খ হবে, ঠিক আছে। দেন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কোন ধরনের ইমেজ তৈরি করা হয়? এটা হচ্ছে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা হয়। আচ্ছা, ঠিক আছে। কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থান থেকেও মিটিং করা যায়? একটু খেয়াল করে দেখেন, আপনি কিন্তু যে কোনো স্থানে বসেই টেলিকনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু আপনি মিটিং করতে পারবেন। ইন্টারনেটের ব্যবহারের চিকিৎসা পদ্ধতি কি বলা হয়? এটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন। ওকে, ঠিক আছে। সো আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন নিয়ে কথাবার্তা বলে ফেললাম, আশা করি এই কথাবার্তাগুলো আপনাদের খুবই কাজে লাগবে। আর সম্ভাব্য প্রশ্নগুলো বেশি করে দেওয়ার কারণ একটাই ছিল, যেন হচ্ছে যে আপনি ধারণা পেতে পারেন যে এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো আমরা এখন ইমেল নিয়ে কথাবার্তা বলবো। সো রেমন টমিলসন, ঠিক আছে, উনি হচ্ছে প্রথম ইমেলের ব্যবহারটা নিয়ে আসেন, ঠিক আছে। অর্থাৎ 1971 সালের দিকে, এটা 72 না, 1971 সাল হবে। অর্পানেট প্রথমবারের মতো পরীক্ষামূলক ইমেল প্রেরণ করেন, ঠিক আছে। অর্থাৎ 1971 সালের দিকে এই যে আমরা বলি রেমন টমিলসন, রেমন টমলিনসন, উনি হচ্ছে প্রথম অর্পানেট, হুম, অর্পানেট, তার মাধ্যমে কিন্তু আলটিমেটলি ইমেলের প্রচলন শুরু করেন। আর 1972 সাল থেকে এই যে আমরা ইমেল লিখি, যে সাপোজ সামদানি, সামদানি ডট fa@জিমেইল.com, যদি আমি বলি gmail.com, ঠিক আছে। এই যে @ যে ব্যাপারটা, এটা কিন্তু 1972 সাল থেকে কিন্তু চলে আসতেছে, ওকে। এই যে আমি লিখলাম যে সামদানি .fa@gmail.com, এই প্রথম পার্টটাকে বলে হচ্ছে যে ইউজার নেম, ইউজার নেম। আর পরের পার্টটাকে বলা হচ্ছে ডোমেইন নেম, ডোমেইন নেম, ঠিক আছে। তার মানে দাঁড়াচ্ছে এই যে আমরা লিখতেছি, আগের পার্টটা হচ্ছে ইউজার নেম, আর পরের পার্টটা হচ্ছে ডোমেইন নেম, ওকে। প্রথম পার্টটা ইউজার নেম, পরের পার্টটা ডোমেইন নেম। আর 1972 সাল থেকে এটা হচ্ছে চিহ্নিত ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আমরা আরো কিছু একটু ইনফরমেশন দেখার চেষ্টা করব। আচ্ছা, এই যে মেইল সার্ভার হচ্ছে পপ বা আইএমএপি, বা এটা হচ্ছে এসএমটিপি, এসএমটিপি প্রোটোকল ব্যবহার করা হয় যখন মেল সার্ভার থেকে ইনকামিং মেল গ্রহণ করার জন্য। সর্বাধিক জনপ্রিয় হচ্ছে পপ 3। পপ 3 মানে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, পোস্ট অফিস প্রোটোকল, ঠিক আছে, পিওপি। এইটার জন্য আলটিমেটলি কি ইনকামিং যে মেল সেটা হচ্ছে গ্রহণ করা হয়। আর যখন আউটগোয়িং মেল ব্যবহার করে তখন হচ্ছে এসএমটিপি ব্যবহার, এসএমটিপি, এটা বলা হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। বিভিন্ন ধরনের ইমেল সার্ভিস প্রোভাইডার আছে, যেমন জিমেইল, জোহো মেইল, আউটলুক.com, ইয়াহু মেইল, মেইল.com, জিএমএক্স, ফাস্ট মেইল, হাস মেইল, এও মেইল, ঠিক আছে, জিএমএক্স মেইল, ঠিক আছে। অর্থাৎ এইগুলো কি বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকে। আর যে এজেন্ট বা রিডার থাকে ইমেইলে, সেটা হচ্ছে মেসেঞ্জার, মজিলা থান্ডারবার্ড, ইউটোরা, মাইক্রোসফট আউটলুক এক্সপ্রেস,
কিমেল, আইএম, লোটাস নোটস, ঠিক আছে? সো এগুলো জাস্ট মনে রাখবেন যে কোনগুলো এজেন্ট বা রিডার আর কোনগুলো হচ্ছে সার্ভিস প্রোভাইডার। ওকে, সো আমরা একটু দেখি এখান থেকে কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করি। কোন চিহ্নটি ইমেল ঠিকানা ব্যবহৃত হবে? অবশ্যই থাকবে, এটা হচ্ছে @। ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? এটা হচ্ছে POP3। ইমেল আদান প্রদানে ব্যবহৃত SMTP মানে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ওকে, ইমেল কি? ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেল কে আবিষ্কার করেন? এটা হচ্ছে রে টমিলসন। একটি ইমেল পাঠানোর যে কোনটির সমতুল্য? এটা হচ্ছে রাইটিং এ লেটার। ওকে, আমরা হচ্ছে আগে হচ্ছে চিঠি লিখতাম হচ্ছে লিখে লিখে, এখন হচ্ছে মেইলের মাধ্যমে আমরা কিন্তু আলটিমেটলি ইমেল করি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা সাইবার ক্রাইমের বিভিন্ন প্রকারভেদ নিয়ে কথাবার্তা বলবো। তার মধ্যে হ্যাকিং একটা পার্ট আছে। হ্যাকিং পার্টটা বেসিক্যালি কি, খুব সহজ করে বললে, যে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার অগোচরে যে চুরি করে নেওয়া হবে সেটাকে আমরা হ্যাকিং বলে থাকি, তাই না? সো এই হ্যাকিং এর মধ্যে বিভিন্ন হ্যাকার আছে, হ্যাঁ, যেমন হোয়াইট হেড হ্যাকার আছে, ব্ল্যাক হেড হ্যাকার আছে, গ্রে হেড হ্যাকার আছে, হ্যাঁ। সো হোয়াইট হেড হ্যাকার ব্যাপারটা আসলে কি, খুব সহজ করে বলি। সাপোজ আপনার একটা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, আপনার একটা প্রতিষ্ঠান আছে। আপনি চিন্তা করলেন যে আপনার প্রতিষ্ঠানের কোনো কারিগরি ত্রুটি আছে কিনা, কোনো ফল্ট আছে কিনা, ঠিক আছে, কোনো ফল্ট আছে কিনা। আপনি কি করলেন? আপনি হ্যাকারকে ধরনের ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে আমার সিস্টেমের মধ্যে কোনো ফল্ট আছে কিনা সেটা বের করে দেন। সে কি করলো? সরি, সে হচ্ছে আপনার ফলটা বের করে দিল। বের করার মাধ্যমে আপনার যে প্রতিষ্ঠান আছে সেটা কি সেফ হয়ে গেল না? সেফ হইল না? সেফ। এই যে আপনি একজন হ্যাকারকে ভাড়া করলেন, ভাড়া করার মাধ্যমে আপনার সিস্টেমে কোনো ফল্ট আছে কিনা সেটা বের করতে পারলেন, বিনিময়ে তাকে টাকা দিলেন। এটাকে বলে হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার। ইথিক্যাল হ্যাকার যাকে হচ্ছে আপনি আপনার প্রয়োজনে ভাড়া করে আপনার সিস্টেমের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সেটা বের করছেন। দেন আসি ব্ল্যাক হ্যাট হ্যাকার নিয়ে কথাবার্তা বলতে। সে হচ্ছে কি করে? সে হচ্ছে আপনার কাছে অর্থ দাবি করে। অর্থ দাবি করে কিরকম টাইপের? সে হচ্ছে আপনার সাইটটা হ্যাক করে ফেলে, সাইটটা হ্যাক করে ফেলে, ঠিক আছে, সাইটটা হ্যাক করে ফেলে। হ্যাক করার মাধ্যমে কিন্তু আপনার ক্ষতি করতে পারে, ঠিক আছে, আপনার ক্ষতি করে, ঠিক আছে। সে অর্থ দাবি করতে পারে বা নাও করতে পারে, বাট সে হচ্ছে আপনার ক্ষতি করে। অর্থাৎ ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে ওই ধরনের হ্যাকিং গ্রুপটা যেটা হচ্ছে কি আপনার ওয়েবসাইট হ্যাক করে আপনার হচ্ছে কি ক্ষতি করে, সহজ করে বলে কি ক্ষতি করে। গ্রে হ্যাট হ্যাকার ব্যাপারটা আসলে কি? এ হচ্ছে দুই ধরনের কাজই করে। সে হচ্ছে সাপোজ আপনার ওটা হ্যাক করলো, হ্যাক করে আপনার ত্রুটিগুলো খুঁজে পাইলো। সে আপনাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে আপনার ওয়েবসাইটে অনেক ফল্ট আছে, অনেক ত্রুটি আছে, আপনি আমাকে 1 কোটি টাকা দেন। টাকা দিলে হচ্ছে আমি আপনাকে আপনার ওয়েবসাইটটা ব্যাক দিব বা ঠিক করে দিব। এই যে একজন হ্যাকার যে আসলে মানে আলটিমেটলি তারও উপকার করলো, তার নিজের উপকার হলো। ব্যাপারটা কিরকম টাইপের দেখে খেয়াল করে। আমি তো জানতাম না যে আমার আমার কোন কোন জায়গায় দুর্বলতা আছে, তাই না? আমি জানতাম না। একজন হ্যাকার সে হচ্ছে আমার উইক জোন গুলো বের করে দিল, বের করলো। এট দ্য সেম টাইম সে কি করলো? সে কিছু অর্থ দাবি করলো, সে কিছু চাঁদা চাইলো, সে কিছু মুক্তিপণ চাইলো, এরকম টাইপের কিছু একটা, ঠিক আছে। তার মাধ্যমে সে আর্থিকভাবে লাভবান হলো। এট দ্য সেম টাইম আমার যে ক্ষতি হওয়ার কথা, যে ফলটা, সেটা আমি জানতে পাইলাম। এটাকে বলা হচ্ছে গ্রে হেড হ্যাকার। ওকে, সো এখানে বেসিক্যালি ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে ডিরেক্ট ক্ষতি করে, বাট গ্রে হ্যাট হ্যাকার কি করে? সে হচ্ছে অর্থ দাবি করে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন অনেকগুলা টার্ম নিয়ে একটু জানার চেষ্টা করবো, ফিশিং, ফ্রেকিং, এগুলো, ঠিক আছে। তো ফিশিং মানে বোঝা যায় নাম মানে মাছ ধরার মতো, তাই না? এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যা ব্যবহার করে ইউজারের ব্যক্তিগত অথবা স্পর্শকাতর তথ্য কি পাওয়া যায়। এগুলো হতে পারে ব্যাংক অথবা ক্রেডিট কার্ডের তথ্য, ঠিক আছে। বোঝাই যাচ্ছে যে আপনি এমন একটা প্রক্রিয়া ব্যবহার করলেন যার মাধ্যমে হচ্ছে কি ইউজারের কি ব্যক্তিগত বা স্পর্শকাতর কোনো তথ্য থাকলে সেই তথ্যটাকে চুরি করার চেষ্টা করেন, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে ফিশিং। ফ্রেকিং নিয়ে একটু কথাবার্তা বলো। ফ্রেকিং দেখেন, ছবি দেখে বোঝা যাচ্ছে ফ্রেকিং ব্যাপারটা কি। বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য হ্যাক করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে ফ্রেকিং। এই ধরনের ফোন হ্যাকারদের বলা হয় ফ্রেকার বলা হয়, ফ্রেকার বলা হয়, ঠিক আছে। তো ফিশিং মানে কি? ফিশিং মানে হচ্ছে আপনি কোনো ইউজারের ব্যক্তিগত বা স্পর্শগত তথ্য চুরি করে যখন দিচ্ছেন সেটা হচ্ছে আলটিমেটলি কি ফিশিং। সেটা হতে পারে ব্যাংক বা কোনো ক্রেডিট কার্ড তথ্য। ফ্রেকিং মানে হচ্ছে আপনি টেলিকমিউনিকেশন মাধ্যম ব্যবহার করে বা টেলিকমিউনিকেশন যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য যে হ্যাক করতেছেন সেটাকে বলছে আমি ফ্রেকিং। আর যারা
ফ্রেকিং করে তাকে বলে ফ্রেকার বলা হয়। স্পুফিং, স্পুফিং মানে কি আপনার তথ্য বা আর্থিক যে তথ্যাদি আছে সেই তথ্যাদি হাতিয়ে নেওয়ার জন্য যে ভুয়া ওয়েবসাইটটা ব্যবহার করা হয়, সেই ভুয়া ভুয়া যে ওয়েবসাইট আছে সেটা ব্যবহার করাকে বলা হচ্ছে স্পুফিং বলা হয়। ব্যবহারকারীরা অসতর্কভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও আর্থিক তথ্যকে দিয়ে স্পুফিং এর জড়িয়ে যান। ব্যাপারটা কিরকম টাইপের যে আপনাকে অনেক সময় অনেক ওয়েবসাইট দেখায়, আপনি হচ্ছে বুঝতে পারেন না, না বুঝে ক্লিক করেন, ক্লিক করার মাধ্যমে আলটিমেটলি কি হয়, আপনার যে আর্থিক যে তথ্য আছে সেই তথ্যগুলো কিন্তু হ্যাকারের কাছে চলে যায়। তো ব্যাপারটা কিরকম টাইপের যে আপনাকে ভুয়া ওয়েবসাইট দেখায়, আপনার আর্থিক তথ্য চুরি করে নিয়ে যায়, সেটা হচ্ছে স্পুফিং। স্নিফিং, তার অথবা তারবিহীন লাইন দিয়ে স্নিফিং করা হয়ে থাকে। এটি শনাক্ত করা বেশ ডিফিকাল্ট, প্রায় অসম্ভব। ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য চলাচলের সময় তথ্য চুরি করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে কি স্নিফিং। ডেটা এনক্রিপশনের মাধ্যমে এটি প্রতিরোধ করা যায়, ঠিক আছে। অর্থাৎ সরি, অর্থাৎ এই যে টেলিকমিউনিকেশন যে মাধ্যম আছে, অর্থাৎ কি তারবিহীন বা তার সহ যে মাধ্যম আছে, সেই মাধ্যম দিয়ে যখন আলটিমেটলি কোনো তথ্য চলাচল করে, সেই চলাচলের সময় যদি কোনো তথ্য চুরি করা হয় সেই প্রক্রিয়া বলা হচ্ছে স্নিফিং। যদি ডেটা এনক্রিপশনের মাধ্যমে আপনি যদি স্নিফিংটাকে রোধ করতে পারেন। স্প্যামিং, স্প্যামিং মানে হচ্ছে দেখেন স্টুপিড পয়েন্টলেস অ্যানোয়িং মেসেজেস। আমরা নিশ্চয়ই স্প্যাম জানি যে আমাদের যে আবর্জনাটা থাকে, ঠিক আছে, অর্থাৎ যেখানে ভুয়া অযাচিত অযাচিত ও আবর্জনা ইমেল সংরক্ষিত থাকে তাকে বলা হয় স্প্যাম। স্প্যামিং ব্যবহার করার জন্য ক্ষতিকর নয়। ব্যাপারটা কিরকম টাইপের, এখানে হচ্ছে আপনার মেমোরিটা খায় ফেলে, ঠিক আছে, আপনার মেমোরিটা দখল করে ফেলে আপনাকে ভুয়া মেসেজ দিয়ে, মানে অগুরুত্বপূর্ণ ফালতু মেসেজ দিয়ে কিন্তু আপনার এই মেমোরিটা কিন্তু শেষ করে ফেলে। দেন ভিশিং, ভিশিং মানে হচ্ছে ভিডিও ভয়েস ফিশিং। ফিশিং মানে হচ্ছে ভিশিং, ভিশিং ভিশিং মানে হচ্ছে কি অডিও কলের মাধ্যমে, অর্থাৎ ফোন বা অডিও ব্যবহার করে যে হ্যাকিং করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ভিশিং। যেন অনেক সময় হয় না যে আপনাকে ফোন দিয়ে বললো যে আপনি এত টাকা জিতছেন বা এত টাকা পাইছেন, এই যে ফোনের লটারি বিজয়ের কথা বলে টাকা যে হাতিয়ে নেওয়ার যে ব্যাপার, সেটা হচ্ছে ভিশিং এর উদ্দেশ্য। সাইবার বুলিং, আমরা জানি, আমরা প্রায় সময় দেখি যে আলটিমেটলি কি হয়, যে এই যে সাইবার মানে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে কাউকে কিন্তু হয়রানি করা হয়, নির্যাতন করা হয়। এই যে সাইবার নির্যাতন হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে কাউকে অপমান করা, হুমকি অথবা হয়রানি করা, ঠিক আছে। এই ধরনের অপরাধ সাধারণত ইমেইল অথবা মেসেঞ্জারের মাধ্যমে হয়ে থাকে। সেটা ছবি হইতে পারে, কোনো কন্টেন্ট হইতে পারে, কোনো গান হইতে পারে, বিভিন্ন মাধ্যমে ডিরেক্ট মুক্তিপণ চায়, টাকা চায় বা হ্যারাসমেন্ট করে। ওকে। ম্যান ইন দ্য মিডল, এই অ্যাটাক হলো এক ধরনের গোপন আক্রমণ যেখানে আক্রমণকারীরা একটি বিদ্যমান কথোপকথন বা ডেটা স্থানান্তরকে বাধা দেয়, ঠিক আছে। স্থানান্তরের মাঝখানে নিজেদেরকে ঢোকানোর পর আক্রমণকারীরা উভয়ই বৈধ অংশগ্রহণের ভান করে। ব্যাপারটা খুব সহজ করে একটু বলার চেষ্টা করি। যে সাপোজ আমি হচ্ছে এ ব্যক্তি, আমি বি ব্যক্তি কোনো তথ্য ট্রান্সফার করতে চাচ্ছি, তখন দেখা যায় এই আমাদের মাঝখানে এমন একজন ব্যক্তি এমন ভাবে থাকার চেষ্টা করে যেন আমরা বুঝতেই না পারি যে উনি আমাদের কথা শুনছেন বা আমাদের তথ্যগুলো চুরি করতেছেন। এই যে প্রক্রিয়াটা, যে হ্যাকিং সিস্টেমটা, সেটাকে বলা হচ্ছে ম্যান ইন দা মিডল। ওকে। সো আমরা একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি, দেখি পারি কিনা। সো প্রথম যে প্রশ্ন, প্রতারণামূলক ভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুসারে কি বলা হয়, এটা হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে ফিশিং, ঠিক আছে। ফিশিং করার মাধ্যমে কিন্তু তথ্যগুলো চুরি করে নেওয়া হয়। নিচের কোন সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহক নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারেন না আহ, এবং কম্পিউটার সিস্টেমকে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয়? এটা বেসিক্যালি দেখেন ডেনিয়াল মানে অস্বীকার করা, সার্ভিসের অস্বীকার করা, নাম দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস, ঠিক আছে, অর্থাৎ সিস্টেম ব্যবহার করতে পারবেন না। দেন আছে যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধ সমূহ কোনো একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয়, যখন ব্যর্থ হবে তখন ডেনিয়াল বা অস্বীকার করা, ডেনিয়াল অফ সার্ভিস। কজেভিয়ার কি, কজেভিয়ার হচ্ছে একটা হ্যাকার গ্রুপ, একটা হচ্ছে হ্যাকার গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, সাইবার প্লেগারিজম ইজ মেজর ট্রেড ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি। নর্মালি কি করে, অনেকে যখন কারো লেখা চুরি করে দিয়ে দিচ্ছে উইথাউট এনি কি বলবো এটাকে মেনশনিং, দেন কি হয়, এটা তার যে ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি আছে এটা কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আইডেন্টিফাই দ্য ওল্ডেস্ট ফোন হ্যাকিং টেকনিক ইউজড বাই হ্যাকার্স টু মেক, ঠিক আছে। সো এটা বেসিক্যালি কি হয়, এটা হচ্ছে স্ক্রেকিং এর মাধ্যমে কিন্তু করে, ঠিক আছে।
ইন্টারনেট ব্যবহার করে অন্য ব্যক্তির ডেটা চুরি বা ধ্বংস হওয়াকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে হ্যাকিং বলা হয়। ওকে, হ্যাকিং ইজ রিলেটেড টু, এটা কি হইতে পারে, যে আনঅথরাইজড অ্যাক্সেস টু কম্পিউটার। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্ট্রংগেস্ট পাসওয়ার্ড, বুঝাই যাচ্ছে যে প্রথমটা, অর্থাৎ বিভিন্ন ধরনের লেটার, তারপর হচ্ছে সিম্বল ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে যখন আমরা পাসওয়ার্ড দিই সেটা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে যায়। ওকে, সো মোটামুটি হচ্ছে আজকের ক্লাসের যে পড়াশোনাগুলো ছিল সেগুলো কিন্তু শেষ করে ফেলেছি। খুবই সহজ জিনিসপত্র, অনেকগুলো অনেক টাইপের মুখস্থ ছিল, সো চেষ্টা করেছি জাস্ট সহজ করেই পড়ানোর জন্য। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। So, আপনাদের কাজ বেশি বেশি প্র্যাকটিস করা, একটা রেফারেন্স বই থেকে পড়ে নেওয়া। আশা করি এই টপিক থেকে কোনো ঝামেলা থাকবে না। সো নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।